আমন্ত্রণ জানতে চাই বাংলাদেশের আজকের অনুষ্ঠানে। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন আবু বকর সিদ্দিক। উনি একজন ব্যবসায়ী। বকর ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি। বাংলাদেশ কেমন আছে? বাংলাদেশ, আমরা বিগত 17 বছর বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত পেরিয়ে অবশেষে জুলাই আগস্ট 5-এর পরে আমরা যে অবস্থায় এসেছি, অ্যাকচুয়ালি আমাদের উপর একটা সৃষ্টিকর্তার অশেষ রহমত ছিল, যেখানে ডক্টর ইউনূসের মতো একজন বিজ্ঞ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব আমরা পেয়েছি, যার ফেস ভ্যালু এবং যার বিজ্ঞ এবং যার নেতৃত্বে আমরা আমাদের বাংলাদেশটি এখন টিকে আছে। এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান ওনার সঠিক সময়ের সঠিক সিদ্ধান্তগুলো বাস্তবায়নে আমরা টিকে গেছি। আর না হলে আমরা হয়তো একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হতাম, কিংবা একটা গৃহযুদ্ধে আমরা লিপ্ত হয়ে যেতাম। আমরা এই আল্লাহ মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা টিকে গেছি। গত 15 বছর, আমি যদি আপনার একদম পরিবহন ব্যবসা যেটার সাথে আপনি সম্পৃক্ত, সেই ব্যবসা গত 15 বছর আপনি কিভাবে অপারেট করেছেন, আমাদের সাথে যদি একটু সেটার এক্সপেরিয়েন্স শেয়ার করেন। অ্যাকচুয়ালি আমার ব্যবসা শুরু 2002 সাল থেকে। আমরা ব্যবসা করেছি, সরকারকে ট্যাক্স দিয়েছি, এবং আমরা এমপ্লয়মেন্ট করেছি। এক্ষেত্রে আমরা ভালো ছিলাম। 2014 সাল পর্যন্ত আমরা ভালো ছিলাম। আচ্ছা। 2015 সালের পরে আমরা বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে গিয়েছি। আমাদের বাংলাদেশের মানুষ পরিশ্রম করতে জানে, নিঃসন্দেহে তারা মানুষকে ক্ষমা করতে জানে। বাংলাদেশের মানুষ খুব সহজেই সব কিছু ভুলে যায়। আমরা 2014 সালের পরে আমাদের ব্যবসার উপরে, ব্যবসা বাণিজ্যের উপরে যে পরিমাণ আমাদের যে পরিমাণ বাধা আমরা পেরিয়ে এসেছি, সেখানে আমরা বলতে গেলে বলা যাবে যে আমাদেরকে এনবিআর, ভ্যাট, বিভিন্ন ব্যাংকগুলো আমাদের ছোট ছোট উদ্যোক্তাগুলোকে অসম্ভব ধরনের একটা চাপে রেখেছিল। এক্ষেত্রে বড় বড় কোম্পানিগুলো, যেগুলা সরকারের আজ্ঞাবহ ছিল, বিভিন্ন সময় তাদের বিভিন্ন রকম দাবি দাওয়ার প্রতি তাদের সমর্থন ছিল, তারা অনায়াসে ব্যবসা করে গিয়েছেন। তা আমরা সেই ব্যবসা, আমাদের সেই জায়গায় আমরা কন্টিনিউ করতে গিয়ে আমাদের বিভিন্ন রকম বাধার সম্মুখীন হয়েছি। সেই বাধা অতিক্রম পেরিয়ে আমরা যতটুকু এসেছি, 2018 সালের পরে আমরা অ্যাকচুয়ালি অসম্ভব ধরনের একটা বিপর্যস্ত অবস্থায় পড়ে গিয়েছিলাম। আচ্ছা। সেখানে দেশের আইন কানুনের কোনো রকম বালাই ছিল না। যদি আপনি সরকারের আজ্ঞাবহ হতেন, আপনি অনেক কিছু স্যাক্রিফাইস আপনার প্রতি অনেক ধরনের স্যাক্রিফাইস থাকতো। তো সেইগুলো বিরোধী মতাবলম্বী হলেই তখন এক ধরনের প্রেশার আসতো ওই ব্যবসায়ীদের উপরে, ব্যাপারটা এমন বলতে? অবশ্যই। আমরা যেখানে আমরা ব্যবসা করেছি, এমপ্লয়মেন্ট করেছি, আমরা ব্যবসা করে সরকারের কোনো ধরনের আজ্ঞাবহ হতে পারিনি, সরকারের কোনো রকম মতের সাথে আমরা একাত্ম প্রকাশ করতে পারিনি। সেক্ষেত্রে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি। আচ্ছা। আমরা কাস্টমসে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। ট্যাক্স দিতে গিয়েও অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। এগুলো তো হলো যে সরকারি উইংসগুলোর থেকে যে অবস্ট্রাগলসের কথা বলছেন। এছাড়া যে চাঁদাবাজি, আপনি যেহেতু পরিবহন ব্যবসা করেন, চাঁদাবাজি কিংবা সরকারি দলের আওয়ামী লীগ, বিগত সরকারের যে সিচুয়েশন, সেগুলো কেমন ফেস করতেন? সেগুলো তো আমরা ফেস করেছি। এই সময়টাতে
কিছু সরকারের আজ্ঞাবহ কিছু পরিবহন মালিক ছিল, যারা মালিক সমিতিগুলোকে কন্ট্রোল করত, যারা বিভিন্ন রাস্তাগুলোকে দখলে রেখে দিত, যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার জুলুম নির্যাতন আমাদের প্রতি চালিয়ে যেত, যেন আমরা আমাদের গাড়ির সংখ্যা বাড়াইতে না পারি, আচ্ছা, আমরা যেন পাবলিক সেবাটা সঠিকভাবে দিতে না পারি। জি, এই ব্যাপারে আমাদের অনেক বাধা ছিল। সেই বাধাগুলো উপেক্ষিত করেই আমরা আসলে এগিয়ে আসছি, কিন্তু আমরা ব্যবসা করতে পারিনি। বিভিন্নভাবে আমরা বাধার সম্মুখীন হয়েছি, এটা বলতেই হবে। আর এখন 5 আগস্টের পরে 5 আগস্টের পরে আমাদের ভিতরে একটা আশার আলো জেগেছিল যে আমরা হয়তো আগের চাইতে একটু ভালো থাকতে পারবো। সেই ভালো থাকাটাতে এখন কিছুটা বাধা আমাদের সামনে আছে। কিছু রাজনৈতিক দলের নেতার কর্মীরা আমাদের বিভিন্ন টার্মিনালগুলোকে দখলে রেখেছে। আমরা মনে করেছিলাম হয়তো পুলিশের চাঁদাবাজিটা কমে যাবে, সেটা এখনও কমেনি। আচ্ছা, হয়তো আমরা 1 সপ্তাহ আমরা এটার ইয়াতে ছিলাম, হয়তো ভালো ছিলাম। 1 সপ্তাহ পর থেকে এটা শুরু হয়ে গেছে আবার আগের জায়গায়। জানতে চাই বাংলাদেশে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আবারও স্বাগত। জানতে চাই বাংলাদেশে আপনি সরকারকে ট্যাক্স দেন, তাই তো? আপনি এমপ্লয়মেন্ট তৈরি করেন এবং একই সাথে আপনি যে সরকারই আসুক, যেই ক্ষমতায় থাকুক, আপনি তাদের কর্মী সমর্থকদেরকে চাঁদা দিচ্ছেন, পুলিশকে চাঁদা দিচ্ছেন। মানে এটা কেন? সারা দুনিয়াতে তো এরকম কোনো প্রক্রিয়া নাই, আমাদের এখানে কেন? এটা পৃথিবীর কোনো দেশে নেই। আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি, এটা কোনো দেশে নেই। আমাদের দেশে এটা যদি নির্মূল করতে হয়, প্রথমত সরকারি কর্মকর্তাদেরকে তাদের কাজের জবাবদিহিতায় আনতে হবে। এটা নাম্বার 1। হ্যাঁ, একজন সরকারি কর্মকর্তা, সে সরকারের বেতন পায়, সরকারের ফ্যাসিলিটি বুক করে, সরকারের চেয়ারে বসে সে পাওয়ার ইমপ্লিমেন্ট করে, কিন্তু সে দায়িত্ব পালন করে না। সে বিভিন্ন প্রকার অনিয়মে জড়িয়ে থাকে। তো এখানে এই চাঁদাবাজি বলেন আর এই অনিয়ম বলেন, এটাকে যদি নির্মূল করার জন্য সদিচ্ছার থাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, তাহলে তার মানে আপনি বলছেন যে রাজনৈতিক, মানে যারা সরকারে থাকে তাদের নীতি নির্ধারকদের সদিচ্ছাই পারে এই ব্যবসায়ীদের ব্যবসা করার পথের যে অন্তরায়গুলো আছে সেগুলো নিরসন করতে। সেটা অবশ্যই যদি সরকারি কর্মকর্তাদের জবাবদিহি থাকতো কাজের, আমরা কোথাও কোনো বাধার সম্মুখীন হতাম না। একটা এক্সাম্পল আপনাকে দেই। আমার ধরেন একজন মালিকের, তার রোড পারমিট, ট্যাক্স টোকেন, তার ফিটনেস সব ঠিক আছে, সে রাস্তায় চলতে পারে না, তাদের অনেক ধরনের বাধার সম্মুখীন হয়। এখন মালিকরা মনে করে, হ্যাঁ আমি কেন ট্যাক্স টোকেন আর রুট পারমিট আর ফিটনেস ঠিক রাখবো, আমি যদি চাঁদাই দিতে হয় তাহলে এটা কেন দিব? আপনার এটা ঠিক থাকলেও চাঁদা দিতে হবে, না থাকলেও চাঁদা দিতে হবে। সেই চাঁদাগুলোর ভাগ বাটোয়ারা সরকারের এবং বিভিন্ন সংগঠনের বিভিন্ন পর্যায়ে এগুলোর ভাগ বাটোয়ারা হয়, সেগুলো ওপেন সিক্রেট, এগুলো সবাই জানে। এগুলোকে বন্ধ করতে হবে। এগুলোকে বন্ধ করতে হলে আমাদের পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, এই সব প্রশাসনকে দেশপ্রেমের উজ্জীবিত হয়ে তাদেরকে, তাদের অধীনস্থ কর্মকর্তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে। আমি এবার যেটা জানতে চাই যে আপনি চট্টগ্রামের ব্যবসায়ী, আপনি যদি এখনকার অন্তর্বর্তীকালীন সরকার দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকারে চট্টগ্রাম এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির অনেক উপদেষ্টা আছে। সো মানে এটা কি এমন কোনো ইয়ে আছে নাকি যে চট্টগ্রামের ব্যবসায়ীরা একটু বেশি সুবিধা টুবিধা পাচ্ছেন? আমার মনে হয় না। এটার এই চট্টগ্রামের অনেক যদি উপদেষ্টারা যদি এই সরকারে থেকে থাকেন, আমাদের চট্টগ্রামের ব্যবসায়ীদেরকে যে স্পেশালি কোনো সুবিধা দিচ্ছেন, এটা ঠিক না। অ্যাকচুয়ালি যারা যোগ্য, যাদেরকে যোগ্য মনে করেছেন তাদেরকেই তো উপদেষ্টায় অধিষ্ঠিত করেছেন। তো আমার অনুরোধ থাকবে এই উপদেষ্টারা যেন
তাদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদেরকে জবাবদিহির আওতায় আনেন। পরিবহন খাতের সাথে বাংলাদেশের হেন কোনো মানুষ নাই যারা এই পরিবহন ব্যবস্থার সাথে কানেক্টেড। আপনি কি মনে করেন না যে আমাদের বাংলাদেশের পরিবহন ব্যবস্থা, এই পরিবহন, এই টোটাল সিস্টেমটাকে একটু আপগ্রেডেশনের প্রয়োজন? যদি তাই হয় তাহলে কিভাবে এই খাতকে আপগ্রেড করা যায়, আধুনিকায়নের ভিতরে আনা যায় বলে আপনি মনে করেন? এই সেক্টরের সমস্ত সরকারি কর্মকর্তারা যদি তাদের দায়িত্ব পালন করে, আমার মনে হয় না এখানে কোনো বিশৃঙ্খলা হবে। শুধু আপনি কর্মকর্তা কর্মচারী আইন প্রয়োগকারী সংস্থার কথা বলছেন, কিন্তু আমি তো দেখি যে যারা ব্যবহারকারী, আমি আসলে যখন রাস্তায় নামি কিংবা আমি যখন এই পরিবহনের সেবা নিতে যাই, আমি নিজেই তো আইন মানতে চাই না। সো নাগরিক পর্যায়ে কি এটা আরো বেশি জরুরি না যে আসলে সবাই নিয়মটা মানুক? হ্যাঁ, সেটা সচেতন করার দায়িত্ব তো কর্তৃপক্ষের। আর একজন সাধারণ মানুষের, আপনি যদি একটা ব্যবসা করেন, আপনার স্বাক্ষরে ট্যাক্স কমে না, আপনার স্বাক্ষরে একজন ডিসির বদলি হয় না, আপনার স্বাক্ষরে কাস্টম ডিউটি কমে না। এটার জন্য যারা দায়িত্বে আছেন তারা এটার উদ্যোগ নিলেই এটার সমাধান হয়। যে কোনো দেশের এই পরিবহনের সাথে শতভাগ মানুষ এক্স্যাক্টলি আমি যেটা বলছি জড়িত থাকে। যদি এই শৃঙ্খলাটাকে যদি সঠিকভাবে নির্ণয় করা যায়, সঠিকভাবে ব্যবস্থাপনা করা যায়, দেশের শৃঙ্খলা খুব সহজেই কিন্তু ফিরে আসবে। আপনি দেখেন ট্রাফিক জ্যামগুলো কিভাবে হয়। আমাদের যে কোনো দেশের একটা শহরের শৃঙ্খলার জন্য, ট্রাফিক সিস্টেম ঠিক থাকার জন্য 30% একটা থাকে, 30% রাস্তা থাকার ব্যবস্থা রাখার প্রয়োজন। সেখানে আমাদের দেশে আছে 7% কি 7.5%। এই 7% 7.5%-এর পরও দেখেন অর্ধেক রাস্তা ফুটপাত, অর্ধেক রাস্তা ফুটপাতের হকারদের দখলে থাকে, পার্কিংয়ে দখলে থাকে। পুলিশ তাকিয়ে থাকে, এটার কোনো ব্যবস্থা নেয় না। কেন এই অজ্ঞাত কারণটা আমরা জানি না। আমরা দেখি ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে, সেই কারণগুলো সবার জানা, কিন্তু সেগুলোর কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়। জানতে চাই বাংলাদেশে নিচ্ছি আরও একটি বিরতি। আবারও স্বাগত জানতে চাই বাংলাদেশে। আমি যদি আপনার কাছে জানতে চাই, আপনি আমাকে টু দ্য পয়েন্ট 3টা পন্থা বলেন যে কাজটা করলে বাংলাদেশের সড়ক এবং পরিবহন ব্যবস্থায় উন্নয়ন করা সম্ভব। প্রথমত আপনাকে ফুটপাত বন্ধ করতে হবে, ফুটপাত দখলমুক্ত করতে হবে। দখলমুক্ত করতে হবে। অ্যাকচুয়ালি যে এখন আপনি মনে করতে পারেন আমি যে এরা কি করে খাবে, এদের কর্মসংস্থান তো ফুটপাত না। আমাদের দেশে হাজার হাজার একর জমি, লক্ষ লক্ষ কোটি কোটি একর জমি পতিত হয়ে আছে, লোকবলের অভাবে চাষ করতে পারে না। এই ফুটপাত, এই হকারদেরকে যদি আপনি কন্ট্রোল করেন, এরা গ্রামে যাবে, আমাদের উৎপাদন বেড়ে যাবে, নিঃসন্দেহে এটা উৎপাদন বেড়ে যাবে। তাদের তো কাজ দরকার, কাজ তো আমাদের দেশে আছে, কিন্তু সেই কাজগুলো সঠিকভাবে কেউ আইডেন্টিফাই করতে পারে না। ওকে, প্রথমত আপনাকে ফুটপাত মুক্ত করতে হবে। দ্বিতীয়ত আপনাকে করতে হবে, আমাদের দেশে দেখেন যতগুলো স্কুল আছে, প্রতিটা স্কুলে যানজট লেগে থাকে। আমাদের এটাকে তো সরকার একটা ব্যবস্থা করতে পারে, হ্যাঁ, যে কোনো ছাত্র ছাত্রী স্কুল বাসে করে যাবে। আপনার একটা কারে একটা ছেলে কিংবা একটা মেয়ে যায়, একটা স্টুডেন্ট যায়, একটা বাসে 50 থেকে 60 জন যাবে। এক্স্যাক্টলি। তো সেটার ব্যবস্থাপনা খুব ইজি, কর্তৃপক্ষ উদ্যোগ নিলে এটা হয়ে যায়। শত শত উদ্যোক্তা আছে এখানে গাড়ি প্রোভাইড করার। সেখানে যদি এই ব্যবস্থাটা করা হয়, যানজট 30% কমে যাবে শুধু স্কুল ব্যবস্থাপনার মাধ্যমে। 3 নম্বর হচ্ছে, আপনি হাইওয়েতে যে গাড়িগুলো রাস্তার উপরে রেখে দেয়, সরকার খুব ইজিলি একটা ব্যবস্থা করতে পারে, হ্যাঁ, রাস্তার উপরে কোনো গাড়ি রাখতে পারবে না। এটা তো অনিয়ম। একটা নাগরিক দেশের অনিয়ম কেন করবে? সরকার যদি সদিচ্ছা থাকে যে আমি অনিয়ম করতে দিব না, অনিয়ম করতে পারবে না। আমাদের হাইওয়ের পাশে
অনেক জায়গা খালি আছে, সেই জায়গাগুলোতে প্রাইভেট টার্মিনাল করতে পারে। শুধু দরকার হলো সঠিক পরিকল্পনা গ্রহণ এবং সেই পরিকল্পনা মাফিক কাজগুলোকে করা। আগামীর ব্যবসা কিংবা ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারকে কি কি করা উচিত বলে আপনি মনে করেন আপনার অবস্থান থেকে? এক্ষেত্রে সরকারকে কঠোর হতে হবে। সরকার কঠোর হইলে তো তখন আপনি বলবেন যে আমি ব্যবসা করব কিভাবে? না, আমাদের দেশের ব্যবসায়ীরা চায় আইন কানুন মেনে চলে ব্যবসা করতে, চাঁদা দিয়ে ব্যবসা করতে চায় না। আইন কানুন যদি দেশে ঠিক থাকে, আমাদের দেশের যুবকরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে অনেক সফলতা অর্জন করেছে, নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। তারা বাংলাদেশে এটার কোনো ধরনের নিশ্চয়তা পায় না, এটার কোনো রকম এই সরকার কিংবা বিভিন্ন এই রিলেটেড কোনো প্রতিষ্ঠানগুলোর কোনো রকম সহযোগিতা পায় না বলে এই আমাদের মেধাবী উদ্যোক্তারা দেশের বাইরে গিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। তরুণ উদ্যোক্তা যারা আগামীতে ব্যবসায় আসবে, তাদের জন্য আপনার অবস্থান থেকে কি পরামর্শ? আমাদের তরুণ উদ্যোক্তাদেরকে, আমাদের দেশের তরুণরা উদ্যোক্তা হতে চায়, সেই ক্ষেত্রে আমাদের সরকার এবং প্রশাসন এবং বিভিন্ন এনবিআরের বিভিন্ন ব্যাংকের এই তরুণ উদ্যোক্তাদেরকে প্রোভাইড করতে হবে, নার্চার করে তাদেরকে সঠিক পথে আমাদের ব্যবস্থা করতে হবে। ব্যাংকগুলোর কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা আছে, তারা উদ্যোক্তা তৈরিতে বাধা। আমাদের এনবিআর এর কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা আছে, আমাদের উদ্যোক্তা তৈরিতে বাধা। ভ্যাট নামক একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানটা সবচেয়ে বড় বাধা আমাদের উদ্যোক্তা তৈরি করতে। তারা উদ্যোক্তাদেরকে সহায়তা করে না, তারা উদ্যোক্তাদেরকে থামিয়ে দেয়। আমাদের দেশে যে পরিমাণ উদ্যোক্তা হওয়ার যে পরিমাণ সুযোগ আছে, সেই সুযোগগুলো কাজে লাগাতে পারতেছে না, একমাত্র আমাদের প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনার কারণে। এই প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা নিরসন করা গেলেই এই মেধাগুলো দেশে থাকবে এবং এগিয়ে যাবে বাংলাদেশ। বকর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের স্টুডিওতে এসে আপনি সময় দিয়েছেন, আপনার মূল্যবান মতামত দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের জানতে চাই বাংলাদেশে। দেখা হবে আগামী সপ্তাহে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।